কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় মায়েদের উঠোনে আমরা চলে যাই এই অনুষ্ঠানের মাধ্যমে। দর্শক, আপনারা যারা থাকেন আমাদের সঙ্গে নিয়মিত আছেন তারা জানেন আমরা এই অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে আমন্ত্রণ জানাই। তিনি মায়েদের নানান সমস্যার কথা শোনেন এবং তাদেরকে ব্যবস্থাপত্র দিয়ে থাকেন দূর থেকে যেটুকু দেখা যায়। আমরা আজকে যাব সিলেটের 2 নম্বর হাটখোলা ইউনিয়নের পাগুইল গ্রামে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের IEM ইউনিটের সহযোগিতায় এই অনুষ্ঠানটি আমাদের সার্বিকভাবে ওখানে আয়োজন করতে সহায়তা করেছেন আবুল মনসুর আরশাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদর সিলেট, এর সঙ্গে মোহাম্মদ এনামুল হক তালুকদার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাটখোলা। আরো যারা আছেন তাদের সঙ্গেও আমরা এই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কথা বলবো। নুরুজ্জামান আছেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক হাটখোলা, এবং সাথী রানী দেবী, তারা সকলেই আছেন। আমার সঙ্গে সহ উপস্থাপনা করবেন সোহেনা বেগম, পরিবার কল্যাণ সহকারী হাটখোলা সিলেট। এবং খুবই মজার ব্যাপার, আজকে যিনি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন তিনিও ডাক্তার সোহানা। নামে অনেক মিলে গেছে। আমি জানি জম্পেশ আড্ডা হবে এবং আড্ডায় অনেক কথা হবে। ডাক্তার সোহানা সিদ্দিক, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, স্ত্রীরোগ প্রসূতিবিদ্যা বিভাগ, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা তার কাছ থেকে মায়েদের নানান সমস্যা, অর্থাৎ ওই পারে পগাইল গ্রামে যারা বসে আছেন তাদের নানান সমস্যা শুনবো এবং তাদের একটু ব্যবস্থাপত্র দেওয়ার চেষ্টা করব। সোহেনা আপা কেমন আছেন? দেখছেন নামে ডাক্তার আমরা একেবারে মিল করে ডাক্তারের হাজির করছি। হ্যাঁ, বড় ডাক্তার, কেমন আছেন আপনি? জি দিদি ভালো, আপনারা ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন, সবাই তো দেখাবেন না? জি দিদি। আচ্ছা, আপনি প্রথমে কিছু কথা বলবেন নাকি শুরুতেই আমরা দু একজনের সঙ্গে রোগীর সাথে কথা বলবো? রোগীর সাথে কথা বলা হোক। আচ্ছা, কিন্তু আপনি এখানে দেখেন না, আপনি এখানে ভিজিট করেন না? আপনার কর্ম এলাকা কি এটা? জি জি আপু, আমার কর্ম এলাকা এটি। আচ্ছা, তো এমনিতে এখানে তো তারা পদ্ধতির ব্যাপারে অনেক পজিটিভ, তাই না? জি আপু। নাকি অনেক বেশি বুঝাইতে হয়? জি না, অনেকটা পজিটিভ আছেন। আচ্ছা, বাহ, খুব ভালো। প্রথমে কাকে দেখবো? জি, প্রথম আমি কিশোরী একজনকে ডাকি। আচ্ছা, উনি ওনার সমস্যা সম্পর্কে বলবেন। কিশোরী রুমা সূত্রধর, ওর সমস্যা বলবে। আচ্ছা। আদাব দিদি, ভালো আছেন? হ্যাঁ রুমা সূত্রধর, কেমন আছেন? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? খুব ভালো আছি। রুমা, এই কিশোরী বললেন, আপনি তো এখনো মনে হয় পড়েন কলেজ না স্কুল? কলেজে। কি ফার্স্ট ইয়ার? সেকেন্ড ইয়ারে উঠছি, নতুন তো। আচ্ছা, সেকেন্ড ইয়ার। আর অনেকদিন ধরে তো কলেজ বন্ধ? হয়, বন্ধ তো। আচ্ছা, এই কারণে কি মনে হয় একটু বেশি সমস্যা লাগে নাকি? এমনিতেই তো কিছু কিছু সমস্যা হইতেছে, আর বন্ধের মধ্যে তো আর ওই ঘরে বদ্ধ থাকায়। আচ্ছা, শুনি রুমা, কি সমস্যা কি? আমরা ডাক্তার আপার কাছে একটু বলি মন খুলে। মাসিকের সময় না অতিরিক্ত প্রচন্ড পেটে ব্যথা হয়। আচ্ছা, আর তো যে স্রাবটা যায় না মাসিকের মধ্যে, আমাদের যে বয়সটা 19-এর ভিতরে না, ওই ভিতরে তো সেই ভিতরে যে স্রাবটা হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে যাইতো, তো কিন্তু 7 দিন এবারে প্রচন্ড অতিরিক্ত যায়। আচ্ছা, সেটা কতদিন ধরে? মানে আপনার এই সমস্যাটা কয় মাস? অনেক দিন হয়ে গেছে, 3-4 মাস হবে। আপনি 3-4 মাস ধরে লক্ষ্য করছেন যে মাসিকের সময় আপনার ওই পেটে ব্যথাটা প্রচন্ড পেটে ব্যথা হয়, বেশি প্রচন্ড ব্যথা হয়, আর বেশি স্রাবটাও যায়।
স্রাবটা 7 দিন যায়, বেশি যায়। জি। ওষুধ খেয়েছেন, কোনো ডাক্তারের কাছে গেছিলেন? না, যাই নাই তো। আচ্ছা, ঠিক আছে। ডাক্তার সোহানা সিদ্দিক আছেন। জি রুমা, রুমা, তোমার যে সমস্যাটার কথা বললে, জি। এই জন্য কখনো কোনো আল্ট্রাসোনোগ্রাফি মনে করানো হয় নাই না? ডাক্তারের না কাছে তো। নাই। ডাক্তারের কাছে যাই নাই। হ্যাঁ, তাহলে আপাতত যে এখন ব্যথার জন্য মাসিকটা রক্ত কতদিন যায়? 7 দিন। জি। ব্যথার জন্য যখন মাসিক হবে তোমার ব্যথাটা কয়দিন থাকে? ব্যথা প্রথম তিন দিন থাকে। প্রথম 3 দিন। হ্যাঁ, তো ব্যথার জন্য হচ্ছে ট্যাবলেট ডিজমেন 500 মিলিগ্রাম, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, খাবার পরে ভরা পেটে খেতে হবে। এটা প্রতি মাসে খাবে, মাসিকের প্রথম 3 দিন। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। জি। আর একটা আয়রন ক্যাপসুল খাবে, ক্যাপসুল ফেরিক্স ভি একটা করে, এটা 3 মাস খাও। আচ্ছা, আর সুযোগ সুবিধা হলে সম্ভব হলে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নেবে, আল্ট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন। আপা ও ডিসবেন কতদিন খাবে? ডিসমেনটা আপা প্রতি মাসে, মাসিকের প্রথম 3 দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি। বোঝা গেছে? জি। ঠিক আছে। আর সুযোগ হলে মাসে আল্ট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নেবে। আচ্ছা আচ্ছা। তারপরে কে দেখাবেন? সোহেনা জি আপা। আপু, তারপরে আমি একজন গর্ভবতী মহিলাকে নিয়ে আসছি, উনি ওনার সমস্যা সম্পর্কে কিছু বলবেন। বাহ, জি, কি সুন্দর গোছানো সোহেনা আপা। প্রথমে কিশোরী, তারপরে গর্ভবতী মা। আচ্ছা, আসেন। আদাব দিদি, ভালো আছেন? আদাব, কেমন আছেন? জি ভালো আছি। জি আপনি জি। ভালো তো? জি ভালো আছি। জি, আপার নামটা বলেন একটু। জি আমার নাম রুশনা বেগম। রোশনা। ও বাহ, কি সুন্দর নাম। রোশনা আপা, এটা কি প্রথম বাচ্চা নাকি? জি প্রথম বাচ্চা। বয়স কত? বয়স 26। আচ্ছা আচ্ছা, বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে 8 বছর। 8 বছর। 8 বছর ধরে বিয়ে হয়েছে। আপনি কি কোনো মানে বাচ্চার জন্য চেষ্টা করে চিকিৎসা করে বাচ্চা নিলেন, নাকি এটা এমনি জি বিয়ে হয়েছে জি তারপরে? ঠিক, আমি চেষ্টা করে নিছি ডাক্তারি করিয়া। ডাক্তারি করে নিছেন। আচ্ছা, তাহলে কি সমস্যা এখন বলেন? কয় মাস? জি ও 8 মাস। তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না, নাকি? যে সমস্যা কিছু না, আমি আলট্রাসাউন্ড সব কিছু করাইছি, আমার সবটা ঠিক আছে। আচ্ছা। ও আপনার মাথা মাথা কিলা গরম হয়ে যায়, আর যে অতিরিক্ত গরম মাথা, আর কোন? সব সময় একটু একটু বার করে পেশাব রাস্তা। পেশাবের রাস্তায় ভার ভার। ভার লাগে আর জি কি। এখন তো 8 মাস হয়ে গেছে, এখন তো একটু ভার লাগবেই। আচ্ছা আপা, আমাদের রোশনা আপার, হ্যাঁ, আপনাকে প্রথমে হলো অভিনন্দন। অনেক বছর পরে অনেক শখের বাচ্চা, নিশ্চয়ই ভালো হবে। এবং আমরা মানে বুঝতে পেরেছি রোশনা আপা হ্যাঁ, ডাক্তারের কাছে রেগুলার যাচ্ছেন, আল্ট্রাসোনোগ্রাফি করছেন, নিশ্চয়ই রক্ত পরীক্ষাগুলো সবই করছেন। এখন আপাতত শুধু একটু মাথা গরম লাগে আর ভার ভার লাগে। আসলে হ্যাঁ, এটা তো মানে কমন সমস্যা, মানে স্বাভাবিক সমস্যা। এই সময় লাস্টের দিকে তো একটু সমস্যা হতে পারে। তো যেটা গরম লাগে, আপনি পানি প্রচুর খেতে হবে, কারণ এখন তো অনেক গরমকাল, ওয়েদারটাও একটু পানি প্রচুর পরিমাণে পানি খাবেন, দিনে দরকার হলে 2 বার করে গোসল করবেন। জি। আর হচ্ছে যে আপনার অন্যান্য কোনো সমস্যা আছে কিনা, যেমন ব্লাড প্রেশার বেশি, ডায়াবেটিস বেশি? জি না, এটা এগুলো কিছু চেকআপে থাকতে হবে, এগুলো কোনো সমস্যা নাই। জি না। ঘুম কেমন হয়? জি ঘুম আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। গোসল করবেন আর পুষ্টিকর খাবার, শাকসবজিটা একটু বেশি করে খাবেন। জি 3 লিটারের বেশি পানি খেতে হবে। জি। আর একটা যে এই সময় তো একদম শেষের দিকে চলে এসেছে, অনেক কষ্টের ফল হয়তো বা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই। তো আপনার হচ্ছে কোনো ভারী কাজ করা যাবে না, এখন কোনো ভারী কাজ করা যাবে না, দূরে কোথাও জার্নি করবেন না। তাহলেই হচ্ছে। আর পেশাব করতে কোনো জ্বালা পোড়া হয়? পেশাবের রাস্তায় ভারী ভারী বললেন? জি না, এটা কিছু না, এ ঠিক আছে। এরকম কিছু না, তাহলে অসুবিধার কিছু নাই। আপনি হচ্ছে ভিটামিন, ক্যালসিয়াম এগুলো তো খাচ্ছেন? জি এটা ডাক্তারে আমার দিছেন, খাইলাম যেগুলো। এটা আমার হানি আর বাচ্চা লওয়া পরন্তিও 1 মাস অন্তে শুরু হয়ে গেছে ওষুধ আমার। আচ্ছা আচ্ছা, তাহলে ওই ওষুধগুলো নিয়মিত চলবে। আর হচ্ছে যেটা বললাম যে পানি প্রচুর পরিমাণে খাবেন, শাকসবজি একটু বেশি করে খাবেন, আর ভারী কাজ করবেন না। আর ব্যথা যদি বেশি হয় তলপেটে, তাহলে একটা ওষুধের নাম বলছি, এটা খাবেন। ট্যাবলেট অ্যালজিন, ALGIN ট্যাবলেট অ্যালজিন, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা করে 7 দিন।
ব্যথা বেশি হলে এই ট্যাবলেটটা খাবেন। আচ্ছা রোশনা আপা, এই সবকিছু ঠিকঠাক করা আছে তো? যে জি ঠিক আছে। ব্যথা উঠলে তারপরে কে নিয়ে যাবে, কোথায় যাবেন, হাসপাতালে যাবেন কিনা, কিভাবে যাবেন, কিভাবে যাবেন ঠিক করা আছে? স্বামী কি করে রোশনা আপা? জি গাড়ি চালাইন, গাড়ি চালায়। আচ্ছা ডেলিভারি কোথায় হবে এটা ঠিক করেছেন? ঠিক করে যেখানে আমরা ডাক্তারি করা হয়েছে সেখানে ম্যাডাম মরে গেছে। আচ্ছা আচ্ছা, ম্যাডামের কাছে যদি আছে। হ্যাঁ রক্ত যদি লাগে, রক্ত কে দিবে সে লোক জোগাড় করে রাখতে হবে, টাকা পয়সার ব্যবস্থা করে রাখতে হবে। জি আচ্ছা এগুলো মনে রাখবেন আর কি, খেয়াল রাখবেন। আর সব সময় একটু মানে এখন 8 মাস তো, এখন সব সময় ওই স্বামীকে বলবেন যে এই কাছাকাছি থাকতে, দূরে গাড়ি নিয়ে কোথাও চলে গেল আবার আপনারে কে নিবে এইসব ঝামেলা যেন না হয়। একটু শহরের মধ্যেই যেন উনি এটা থাকে কাছাকাছি, আপনি ফোন করলে যেন তাড়াতাড়ি চলে আসতে পারে। ফোন আছে তো না? জি মোবাইল? জি ঠিক আছে, মোবাইল আছে। আচ্ছা আচ্ছা। আর বাড়িতে কেউ আছে? জি সকালও আছেন, বাড়িতে সব লোকজন আছেন? জি জি। আচ্ছা খুব ভালো, তাহলে অনেক ভালো থাকবেন রোশনা আপা। হ্যাঁ জি আচ্ছা ভালো, আমরা খবর নিব আমরা আপনার বাচ্চার। আচ্ছা সোহেনা আপা, তারপরে কে আসবেন? এখন সক্ষম দম্পতি হুসনে আরা বেগম, উনি ওনার সমস্যা সম্পর্কে কিছু বলবেন। উনি হুসনা বেগমকে তো আপনি দেখেন, এমনি ভিজিট করেন তাই না জি সোহেনা আপা? জি আপু। আচ্ছা, মানে সক্ষম দম্পতি, এবং উনি আপনার পুরনো রোগী? জি উনি আমার পুরনো রোগী, উনি একটা ব্যবস্থা নিয়ে থাকেন। আচ্ছা, এখন কি ব্যবস্থার কোনো জি। সমস্যা হয়েছে? যে অনেক আচ্ছা যে উনি বলছেন। আচ্ছা হুসনা আপা কেমন আছেন? আদাব। জি আপা কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা কি সমস্যা শুনি? সমস্যা 4 বছর ধরে আমি ঔষধ খাইয়া, সমস্যা হলে ওখান নাকি শরীর দুর্বল খুব বেশি থাকে, আচ্ছা। আর হাতে ভাবে খামর দে কোমর ব্যথা খুব বেশি। আচ্ছা 4 বছর ধরে কি খান? বড়ি খান? জি শুকি। আচ্ছা বাচ্চা কয়জন শুনি? বাচ্চা 4 জন। 4 জন। জি। একদম ছোট বাচ্চার বয়স কত? 8 বছর। 8 বছর। জি। আপনি কি আরো বাচ্চা নেবেন? জি না নিতাম না, এর আচ্ছা। লাগে এর জন্য। তাইলে এই সোহেনা আপা তাইলে আপনারে কি অন্য কোনো পরামর্শ দেয় নাই? জি দিছেন কোথায় না, যে বাচ্চা তোর বাপ যে আছেন তাই মানে রাজি না লাইবে শোনা লাগে, এটা তাকে রাজি থাকেন না, ও মানে অশিক্ষিত, মানে কিছু কম বুঝেন এটা অশিক্ষিত মানুষ কি করে? ও আলগিরস্তি করেন আর কোনো হালগিরস্তি করে? জি। তো এই হালগিরস্তি করে আর বুঝতেও চায় না যে লাইগেশনটা আপনি করে ফেলবেন। 4টা বাচ্চার মধ্যে কয়টা ছেলে কয়টা মেয়ে? 3টা মেয়ে আর একটা ছেলে। হ্যাঁ তাহলে তো হইছে। এখন কি আপনারা আরো কোনো আর তো দরকার নাই নাকি? জি না, আর আমার দরকার নাই। দরকার নাই, কিন্তু উনি লাইগেশন রাজি হয় না, আপনারটাও করতে রাজি হয় না, আর তারে তো বলাই যাবে না নিশ্চয়ই, জি তাই না? এর জন্য আমি ওষুধ খাইয়া মানে আছি। আচ্ছা, তো ওষুধ কি লুকায় লুকায় খান, মানে তারে না জানায় খান? জি জানাইও খাই, কোনো ইটা আর সম্বন্ধে কথা মারতাম না, কইবা খাওয়া কোনো অসুবিধা নাই, ইকাম খাইছেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু লাইগেশন করা যাবে না। লাইগেশন করা যাবে না এটা বলে না? জি। আচ্ছা, তা তার আর কোনো ইচ্ছা আছে কিনা গোপনে জিজ্ঞেস করেন, লাইগেশন করতে দেবে না কেন? আচ্ছা, এখন তাহলে কি সমস্যা হয় এই ওষুধ খাওয়াতে? ওষুধ খাওয়ার সমস্যা কি শরীর কিছু খন্ড আটু তো তাকে ব্যথা থাকে খুব বেশি, চিন্তা আর কিচ্ছু নাই সমস্যা। সোহেনা আপা একটু কি হুসনা আপার ইয়েটা বলবেন? উনি বড়ি খাওয়ার আগে আবার 3 বছরের লাগে ইমপ্লান্ট নিয়েছিল, তারপরে 3 বছর মেয়াদ পরে আপনার ইমপ্লান্ট খুলিয়া এখন আবার বড়ি খাইরা, তো বড়ি খাওয়া এখন তার আবার বিভিন্ন সমস্যা করে, এখন আবার ইমপ্লান্ট নিতে আগ্রহী নাই। শরীর খারাপ যেটুকু বলে যে ব্যথা অমুক তমুক, এগুলি তো কোমর ব্যথা, পায়ে ব্যথা, এরকম আর শারীরিক কিছু দুর্বলতা, এইগুলা এগুলো তো সাধারণ, এগুলা দুর্বলতা কোমর ব্যথা এইসব সাধারণ, এটা তো আর বডির জন্য না, ইমপ্লান্টের জন্য না, কিন্তু আসলে হ্যাঁ আপা যেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী একটা ব্যবস্থা নিলে ভালো হয়। ওনার লাইগেশন যেহেতু আমি ওনাকে বলেছিলাম, ওনার স্বামী রাজি হন না। হ্যাঁ, তো উনি কি আবার ইমপ্লান্ট করতে পারবেন? ইমপ্লান্ট করতে চান? আবার ইমপ্লান্ট করতে পারেন তিনি, উনি আর
বাচ্চা নিতে চান না, কিন্তু না ইমপ্ল্যান্ট যদি পড়ে তাহলে তো বড়িটা যেরকম রোজ খেতে হয়, ইমপ্ল্যান্ট নিলে তো 3 বছরের জন্য নিশ্চিন্ত। ইমপ্ল্যান্ট যদি নেওয়া যায় এখন নিবা হইরাম ম্যাডাম নিবা আবার। হ্যাঁ, ইমপ্ল্যান্ট নিতে পারে। আর দুর্বলতার জন্য আমি একটু ভিটামিনের নাম বলছি। ট্যাবলেট মাল্টিভিট প্লাস, জি ট্যাবলেট মাল্টিভিট প্লাস সকালে একটা রাতে একটা করে 3 মাস খাবে। আর একটা ক্যালসিয়াম দিচ্ছি, ট্যাবলেট ক্যালবোডি সকালে একটা রাতে একটা করে, এটাও 3 মাস খাবে। আর শাকসবজি বেশি করে খাবেন মা, দুধ ডিমটা খাবেন, ঠিক আছে? আপনার বয়স কত? বয়সটা কি বলেছিলেন? বয়স কত? 30। জি। আচ্ছা, তো অল্প বয়সে অনেকগুলো সন্তান হয়ে গেছে, এজন্য দেখা গেছে যে শরীরের উপর চাপ পড়ছে বেশি। একটু শাকসবজি দুধ ডিমটা বেশি করে খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? জি। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ওষুধের নাম দুটো বললাম, এই দুটো ওষুধ 3 মাস খান। জি আচ্ছা। তারপরে কে? এখন আবার আমি কিশোরী একজন নিয়ে আসছি, উনি ওনার সমস্যা বলবেন। সুহারা বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু আন্টি? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো আছি। আচ্ছা, নামটা কি বললে? আমার নাম সুহারা বেগম। সোহারা, সুহারা সব বেগম। সোহারা, সোহেনা, হ্যাঁ সোহানা সব কাছাকাছি চলে আসছে। সোহারা, হ্যাঁ বলো। আন্টি, আমার ঋতুস্রাবের সময় যে হ্যাঁ। প্রস্রাবের মানে পেশাবের রাস্তাটা আছে না, সেখানে প্রচন্ড চুলকানি হয়, চুলকানির সাথে জায়গাটা ফুলে যায়, তারপরে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করি আমি। আচ্ছা, এই সোহানা বয়স কত তোমার? আমি সেকেন্ড ইয়ারে পড়ি, বয়স 18। 18 হবে। আচ্ছা, এই ঋতুস্রাব হয়েছে সেটা তো অনেকদিন হলো নাকি? জি কয়েক বছর না? জি কয়েক বছর। কয়েক বছর। পরিষ্কার পরিচ্ছন্নতার কথাটা তো এখন একদম সবাই খুব জোরে সোরে বলে, টেলিভিশনে আমরা মানে এখানে বিজ্ঞাপনও করে, হ্যাঁ, যে এইটা ঋতুস্রাবের সময় খুব মেয়েদের পরিচ্ছন্ন থাকতে হয়। তো সেইটার ব্যাপারে সোহানা কি জানে? আমরা সোহারার কাছ থেকে শিখবো, সোহারা বেগমের কাছ থেকে একটু তুমি আমাদের শেখাও। আন্টি, আমরা হ্যাঁ। মানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা প্লেট ব্যবহার করতে পারি, এই যে বিভিন্ন হ্যাঁ। ধরনের জয়া সেনোরা এ ধরনের ব্যবহার করতে পারি। আচ্ছা, আর যদি কেউ কাপড় ব্যবহার করে তাহলে কাপড়টি যেন একটি কাপড় বারবার ব্যবহার না করে। একটি কাপড় ব্যবহার যদি বারবার করে তাহলে অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে। আর কাপড়টি যেন সবসময় পরিষ্কার এবং ডেটল দিয়ে ধোয়া হয়। হ্যাঁ হ্যাঁ, এবং রোদে শুকানো। জি, ভালো করে রোদে শুকাতে হবে, যাতে ভিজা কোথায় শুকাতে না দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর আরো একটা মানে সহজ পদ্ধতি আছে যে একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। এই যখন মাসিকের সময় গরম পানির, হালকা গরম লবণ পানির সেক নেওয়ার কথা বলে না? জি জি, আমি এই অনুষ্ঠানে প্রত্যেক দিন বলি, একটু কুসুম কুসুম গরম পানি বড় একটা বোলের মধ্যে নিয়ে একটু হালকা অল্প একটু লবণ দিয়ে ওইখানে একটু করে সেক, ওইখানে বসলে পরে আরাম লাগে। জি, এবং ওটাতে পরিষ্কারও হয়। সোহারা, জি বোঝা গেছে? জি, আচ্ছা, বুঝতে পারছি। এখন হলো আপা হলো ডাক্তারি করবে, আর আমরা এতক্ষণ আমরা হলাম পরিচ্ছন্নতা নিয়ে কথা শুনলাম। তোমার কথা নিশ্চয়ই তোমার বয়সী যারা আছে তারা কিন্তু তোমার কথাটা বেশি বিশ্বাস করবে আমাদের চেয়ে। তো তুমি এত সুন্দর করে বলে দিছো যে যেন প্যাড ব্যবহার করা হয়, যেন কাপড় ব্যবহার করলেও যেন কাপড়টা অনেক পরিষ্কার থাকে, সেটা নিশ্চয়ই আমাদের মানে একেবারে প্রত্যন্ত এলাকায় গ্রামেগঞ্জে তোমার বয়সী যারা দেখছেন তারা তোমার কথাটা অনেক বেশি গুরুত্ব দেবে। আপা, হ্যাঁ, যেটা বললে যে তুমি মাসিকের সময় চুলকানি হয়, তোমার স্রাব যায় তার আগে অথবা পরে, মাসিকের আগে অথবা পরে? জি। আচ্ছা, তাহলে এখানে তো আসলে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, এটা মেয়েদের হতে পারে, যে জন্য যে মুন্নি আপা প্রথমে বললেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা থাকতেই হবে আর কি। আর ওই সময় যে গরম পানি, হালকা কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে একটা বোলের মধ্যে যদি বসো আরাম পাবে। এছাড়া একটু ফাঙ্গাল ইনফেকশনের জন্য ওষুধ লাগবে, আমি নামটা বলছি। ক্যাপসুল ফ্লুগাল 150 মিলিগ্রাম, ক্যাপসুল ফ্লুগাল 150 মিলিগ্রাম, একটা করে প্রতি সপ্তাহে খেতে হবে 4 সপ্তাহ। আর একটা ট্যাবলেট বলছি, ট্যাবলেট ফ্ল্যামিড
FLAMYD ট্যাবলেট ফ্ল্যামিড 500 মিলিগ্রাম, সকালে একটা রাতে একটা করে 7 দিন। বড় পেটে না খালি পেটে আন্টি? এটা খাবারের সাথে কোনো সম্পর্ক নেই, তুমি খাওয়ার পরেও খেতে পারো। জি আচ্ছা। আর তুমি সোহেরা তুমি তো অবিবাহিত তাই না? জি। আচ্ছা, আরেকটা মলমের কথা বলছি, এটা মাসিক যখন থাকবে না সেই সময় 7 দিন ব্যবহার করবে। ডারমাসিন ক্রিম, হ্যাঁ, DERMASIM ডারমাসিন ক্রিম, সকালে দুপুরে রাতে মাসিকের রাস্তার চারপাশে 7 দিন ব্যবহার করবে। ঠিক আছে, মাসিক ভালো হয়ে গেলে এটা ব্যবহার করতে হবে। এই ক্রিমটা কিন্তু মাসিক থাকা অবস্থায় ব্যবহার করা যাবে না। হ্যাঁ আন্টি, আমার একটা প্রশ্ন আছে। এই যে মানে ঋতুস্রাবের সময় যে তলপেটের ব্যথাটা, কোমরের ব্যথাটা না হয়ে কিন্তু যে মাসিকের এই যে পেশাবের রাস্তাটা আছে সেই জায়গার মাঝে শুধু ব্যথা করে আর কুতা না। হ্যাঁ, এটা অনেকেরই হয়। এই সময় তুমি যদি গরম পানিটা ব্যবহার করো না, বদনাই করে অথবা মগে করে যদি একটু গরম পানি নিয়ে ব্যবহার করো, দেখবা যে ব্যথাটা কমে যাবে। আর যে গামলার মধ্যে যদি একটু গরম পানিতে বসো, ওই ব্যথাটা কমে যাবে। ওইটা হলো ম্যাজিক। হ্যাঁ, এটা আসলে খুব ভালো কাজ করে। হ্যাঁ, ওই গামলায় গরম পানির শেক নিয়ে দেখো তুমি, ওইটা একটা ম্যাজিক। ওটাতে পরিষ্কার পরিচ্ছন্নতাটাও নিশ্চিত হয়, আর তলপেটে ব্যথা না হয়ে তোমার যে মাসিকের রাস্তা একটু টনটন করে, একটু ব্যথা হয়, ওটাও কমে যাবে, একদমই কমে যাবে। কিন্তু সাবধান, গরম পানি নিয়ে কিন্তু সাবধান। এত বেশি গরম নিও না যে যেন অসুবিধা হয়। হালকা কুসুম গরম পানি, যেটা সহ্য করা যায়, আরাম লাগে সেটুকু। তোমার বন্ধুদেরও কিন্তু এই জিনিসটা তুমি সুন্দর করে বুঝিয়ে বলবে, ঠিক আছে? জি আচ্ছা। আচ্ছা, অনেক অনেক ভালো থাকো দিদি। এখন আমি আবার একজন গর্ভবতী মহিলাকে নিয়ে এসেছি, উনি ওনার সমস্যা সম্পর্কে বলবেন। মালেকা বেগম। মালেকা আপাকে নিজে বলবেন নাকি আপনার মাধ্যমে বলবেন? যেভাবে খুশি। আপা, আসসালামু আলাইকুম। মালেকা আপা। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, বলেন কি সমস্যা? আমার তো পেটের তলায় বেদনা করে খালি। আচ্ছা, কিন্তু আপনি এই আপা তো বললেন আপনি গর্ভবতী না? জি। কয় মাস? জি 6 মাস। 6 মাস। কয়বার ডাক্তার দেখাইছেন? জি, ডাক্তারে একবার দেখাইছি। একবার দেখাইছেন? জি। আচ্ছা, আর বাচ্চা এটা কি প্রথম বাচ্চা নাকি? 4 নম্বর বাচ্চা। 4 নম্বর বাচ্চা। জি। তারপরে আরো বাচ্চা নেবেন? জি, আর না। আচ্ছা, আগে 3জন কি 3টা মেয়ে? জি না, একটা ছেলে আর 2টা মেয়ে। আচ্ছা, 2টা মেয়ে একটা ছেলে। জি। আচ্ছা, কিন্তু তারপরে তো অনেক। স্বামী কি করেন মালেকা আপা? স্বামী কি করেন? যে কৃষি করেন। আচ্ছা, তাও তো 4জন বাচ্চা। এখন এই দিনে তো মানুষ একটু কম, পরিবারটা একটু ছোট রাখলে বাচ্চাকে একটু দেওয়া যায়, লেখাপড়া করানো যায়, কত কিছু। তো সেইটা বলেন না, স্বামীর সাথে আলাপ করেন নাই? যে এই দিন আমার সমস্যা আছে ইনজেকশন মারিয়া। আচ্ছা, তার 6 মাসে একটু তলপেটে ব্যথা করে। পেশাবে জ্বালাপোড়া আছে সাথে কোনো? জি, পেশাবে জ্বালাপোড়া আছে। তাহলে এটা হতে পারে যে পেশাবের ইনফেকশন, প্রেগন্যান্সিতে মানে পেটে বাচ্চা আসলে পেশাবের ইনফেকশন হতে পারে। আপনার কি ডায়াবেটিস পরীক্ষা করা আছে? ডায়াবেটিস আছে কিনা? জি না। আচ্ছা, তাহলে আপনার মানে গর্ভাবস্থায় রুটিন যে ইনভেস্টিগেশন গুলো, পরীক্ষাগুলো, এগুলো করতে হবে। প্রথম কথা এগুলো করতে হবে, কারণ চতুর্থ বাচ্চা দেখা যায় যে বাচ্চা মানে সংখ্যা যত বেশি হয় তত ঝুঁকিটাও কিন্তু একটু হতে থাকে। আর আগের কি সবগুলো নরমাল ডেলিভারি? নরমালি হয়েছে সবগুলো? জি, বাড়িতেই হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো বাড়িতে হয়েছে, অসুবিধা নাই। আপনি এবারও ঠিক করে নেবেন যে বাচ্চা কোথায় হবে, আর হচ্ছে যে কিছু যে গর্ভাবস্থায় যে রুটিন যে পরীক্ষাগুলো সেগুলো করতে হবে। আপাতত আপনার এই সমস্যার জন্য আপনি একটা প্রস্রাবের একটা টেস্ট, হ্যাঁ, ইউরিন রুটিন এক্সামিনেশন, এই টেস্টটা একটু করবেন। আর ব্যথার জন্য হচ্ছে একটা ট্যাবলেটের কথা বলছি, ট্যাবলেট অ্যালজিন, ALGIN ট্যাবলেট অ্যালজিন, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা করে, এটা 7 দিন খান। পানি, প্রচুর পরিমাণে পানি খাবেন, শরবত খাবেন, ডাবের পানি খাবেন, ঠিক আছে? এটা খান। আর প্রস্রাবের টেস্টটা করে নিকটবর্তী কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। সাথে আপনি ভিটামিন, ক্যালসিয়াম এগুলো খাচ্ছেন? যে খাইছি।
আচ্ছা খাইছি না, হ্যাঁ চলবে, খেতে হবে, ঠিক আছে। বাচ্চা না হওয়া পর্যন্ত চলবে, বাচ্চা হওয়ার পরেও 3 মাস পর্যন্ত আমরা ভিটামিন ক্যালসিয়াম গুলো খেতে বলি। হ্যাঁ, এই যে শরীরের যে ঘাটতিটা এটা তো পূরণ করতে হবে, তাই না? এই ওষুধগুলো খেয়ে যাবেন, ঠিক আছে, বাচ্চা না হওয়া পর্যন্ত খেয়ে যাবেন। আর একটু ঠিক করে নেবেন যে বাচ্চাটা কোথায় হবে, কিভাবে হবে, ঠিক আছে। কোনো সমস্যা হলে কোন হাসপাতালে যাবেন, বাড়িতে সমস্যা না হলে বাড়িতেই হোক, অসুবিধা নাই, কিন্তু সমস্যা হলে কোথায় যাবেন সেই জিনিসগুলো একটু ঠিক করে রাখবেন। ভালো থাকবেন। বাড়িতে হওয়ার ব্যাপারে মানে হ্যাঁ, একজন এফডব্লিউভি আমরা ওনারা তো আছেন, হ্যাঁ মিডওয়াইফ একজন ঠিক করে রাখতে বলি। উনি ওনার সমস্ত এগুলো দেখে রাখবে, কোনো ডেঞ্জার সাইন হলে কোথায় কোথায় রোগী যেতে পারে সেই জিনিসগুলো তাকে বলে দিবে। যে যদি হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যায় অথবা মাথা ব্যথা করে, চোখে ঝাপসা লাগে, শরীরে পানি চলে আসে অথবা পানি ভেঙে গেল, এই সাইনগুলোর কথা তাকে ওনাকে জানায় রাখতে হবে। তো এরকম কিছু হলে সাথে সাথে হসপিটালে চলে। আর পরিবার পরিকল্পনার অবশ্যই ইউনিটগুলো আছে এবং যে এফডব্লিউভি এফডব্লিউএ ওনারা তো সবসময় দেখেন এবং ওনাদের ওখানেও তো ব্যবস্থাপনা। আর এবার বাচ্চাটা হয়ে গেলে পরে ওনার কোনো পার্মানেন্ট ব্যবস্থা নিয়ে নেওয়াটা উচিত। জি জি জি, ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমি একটু আবুল মনসুর আরশাদ, আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদর সিলেট। আপনি যদি একটু সামনে আসেন কাইন্ডলি। আর মায়েরা যারা দেখছেন, শুধু সিলেটে নয় সারা বাংলাদেশে এই অনুষ্ঠানটি যারা দেখছেন, তারা একটু মনে রাখবেন সুখী পরিবার যে হটলাইন, যে কোনো সমস্যা আমরা তো সপ্তাহে একদিন যে কোনো একটা জায়গায় বসি এবং সেটাই সেই অনুষ্ঠানটা আপনারা শোনেন, কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে অনেক মায়েদের অনেক জিজ্ঞাসা থাকে, অনেক প্রশ্ন থাকে, সেগুলো নিয়ে 16767 এটা সুখী পরিবার হটলাইন। এই হটলাইনে ফোন করে কিন্তু আপনারা আপনাদের প্রশ্ন সমস্যা এগুলো জানাতে পারেন। খুব মনোযোগ দিয়ে ফোনের ওই প্রান্তে, হটলাইন মানে এটা একটা নাম্বার এবং আপনি ফোনে ডায়াল করে, এই নাম্বারটা ডায়াল করে ওখানে সংযুক্ত হবেন, কেউ না কেউ ফোন ধরবেন এবং নিশ্চয়ই পরামর্শ দেবেন। সুতরাং এই সার্ভিসটা সরকারের যে এই সার্ভিসটা আপনারা নিতে পারেন। আমি একটু আবুল মনসুর আরশাদ একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। জি জি, আসসালামু আলাইকুম। জি, আসসালাম, ভালো আছেন? জি, ভালো আছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এটিএন নিউজকে এবং ডিজিএফপি আইএম ইউনিটকে যে চমৎকার একটি আয়োজন আমার সদর উপজেলা, সিলেটের সদর উপজেলায় করবার জন্য। ধন্যবাদ মনীষা আপনাকে। সকল ক্রেডিট কিন্তু আপনার। না না, সকল ক্রেডিট আপনার, কিন্তু তারপরেও এই যে মাত্র কয়েকজন পেশেন্ট আমরা দেখলাম, এর মধ্যে অনেকেরই বাচ্চার সংখ্যা 4 জন 3 জন এরকম। আর তো একজন মা তো বললেনই পরিষ্কার করে যে লাইগেশনের ব্যাপারে পুরুষরা একটু নিমরাজি। সো এইখানে কি অন্য জেলা অন্য জায়গার মতন নয়, সিলেটে কি আরেকটু ক্যাম্পেইনটা আরেকটু অন্য তরিকায় করা লাগে? কেন বুঝতে চান না? মানে একজন মা তো সুন্দর করে বললেন যে অশিক্ষিত, লেখাপড়া জানে না, তো এই জন্য বুঝতে পারে না যে পরিবারটা ছোট রাখতে হয়। আর অনেকদিন ধরে তো কাজ করছেন আপনারা, এখানে কি আরেকটু অন্য রকমের ক্যাম্পেইন করতে হবে কিনা? একটু বলি, সেটা হলো যে আসলে সিলেটের সামাজিক আর্থসামাজিক অবস্থা এবং ভৌগোলিক অবস্থা একটু বাংলাদেশে, আপনি নিজেও জানেন, বাংলাদেশে অন্য জায়গার তুলনায় একটু ডিফারেন্ট, একটু আলাদা। তো এখানে এবং এখানে ধর্মীয় গোরামি বলেন, যেটা কুসংস্কার বলেন, সেখানে এটাও কিন্তু সিলেটে একটু অন্য জায়গার তুলনায় একটু বেশি, সিলেট এবং চিটাগাং রিজনে আপনি জানেন। তো সেটি আমাদের এই পরিবার পরিকল্পনা কাজের ক্ষেত্রে একটা বাধা ছিল, অনেক আগে একটি অনেক বড় বাধা ছিল। তবে আসার কথা হচ্ছে যে আসলে এখন বাধাটা কিন্তু অনেক কমে আসছে। আচ্ছা, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন, তো পরিবার পরিকল্পনা কর্মসূচি আসলে দীর্ঘদিন ধরে ফলো করলে এর কার্যকারিতা বা আসলে কতটুকু আমরা কাজ করছি সেটা বোঝা যায়। আমি একটু পরিসংখ্যান দিয়ে বলি যে আপনারা বিডিএসএস জরিপে যদি দেখেন, গত লাস্ট যেটা 2019 যেটা আসলে প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সিলেটে বাংলাদেশের অন্য এলাকায় কিন্তু অন্য ডিভিশনগুলোতে কিন্তু পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার কিন্তু আসলে ঠিক সেভাবে বাড়েনি, কিন্তু সিলেটে কিন্তু সেটি 8% বেড়েছে, যেটি আমরা মনে করি যে আমাদের কার্যক্রমের একটি
অনেক বড় সফলতা। তবে না অন্য জায়গায় বাড়েনি বললে কিন্তু অনেক নেগেটিভ, না বাড়েনি ওই ক্ষেত্রে বাড়েনি, আগে থেকে স্যাচুরেটেড, আগে থেকে তারা বেশি আছে পারেন এবং এই ব্যাপারে সচেতনতা একটা লেভেলে। সুতরাং মানে এখানে যেহেতু একটু পিছিয়ে পড়া, মানে সহজেই এটা অ্যাকসেপ্ট করতে চাইতেন না, আমাদের একটু সময় লাগছে আর কি। হ্যাঁ সময় লাগছে, তবে আমরা আসলে খুব দ্রুত গতিতে আগাচ্ছি। সামাজিক যে বাধাগুলো ছিল সেটিও আসলে অনেকাংশে কমে আসছে। আর একটা বিষয় হচ্ছে যে এখন স্থায়ী পদ্ধতি গ্রহীতার হার, সেটা আপনি লাইগেশন বলেন কিংবা এনএসবি বলেন, সেটির সংখ্যা কিন্তু আসলে তুলনামূলক সারা বাংলাদেশে যদি আপনি ট্রেন্ডটা দেখেন একটু কমে আসছে। কারণটা হচ্ছে যে শিক্ষার হার কিন্তু আসলে বাড়ছে, নারী শিক্ষার হারও কিন্তু বাড়ছে বাংলাদেশে। তো আমাদের আসলে আলটিমেট টার্গেটটা কিন্তু পরিবারটাকে ছোট রাখা এবং পরিবারগুলোকে দুটি সন্তানের মধ্যে সীমাবদ্ধ রাখা, সেটা হচ্ছে আমাদের পরিবার পরিকল্পনা বিভাগের গোল। তো সে লক্ষ্যে যে কোনো পদ্ধতি নিয়ে যদি সে এটা কন্টিনিউ করতে পারে, এটা চালিয়ে যেতে পারে, আমাদের কিন্তু আসলে কোনো আপত্তি নেই। বর্তমানে যেটি আমরা ট্রেন্ড যেটা দেখছি, লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে আমাদের ইমপ্লানন ব্যবহারকারীর হার কিন্তু অনেক বাড়ছে। এটি 3 বছর মেয়াদী, আপনি জানেন। তার মানে এখন আর ওই ইমপ্লানন এগুলো বোঝাতে অত বেশি বেগ পেতে হয় না, এবং এটার যে ডিসরাপশন গুলো আগে হতো, সে কারণে আপনারা যারা এই সার্ভিসগুলো দিতেন তারা প্রেফার করতেন যে মানে ওই স্থায়ী পদ্ধতি। এখন আর ওটার কম দরকার হয়, এখন মানুষ অনেক বেশি বুঝে গেছেন। দীর্ঘমেয়াদী পদ্ধতির হার, গ্রহীতার হার যেহেতু বাড়ছে, একটা বাড়লে স্বাভাবিকভাবে আরেকটা একটু কমবে আর কি। এই কারণেই আসলে আমাদের যে লাইগেশন যেটা করার বিষয়টা, হ্যাঁ আমাদের পুরুষ মেল পার্টনার যারা থাকে তাদের পক্ষ থেকেও একটা বাধা থাকে, আবার পুরুষরাও নিজেরাও আসলে এনএসবিটা ঠিকভাবে করতে চায় না। এটা তো মানে খুবই কি বলবো যে সাহসী প্রশ্ন হবে যে পুরুষদেরকে কি আপনারা লাইগেশন করানোর অফার করতে পারেন? পুরুষদের তো আসলে লাইগেশন আমরা বলি এনএসবি, রাইট, আর কি ওই তো মানে স্থায়ী বন্ধাকরণ, জি স্থায়ী পুরুষের স্থায়ী বন্ধাকরণ, যেটা এনএসবি নন স্ক্যালপাল ভ্যাসেক্টমি। তো সেটি আসলে চলছে, সেটি যে চলছে না সেটা না, কিন্তু আসলে আমরা চাই যে শতকরা 5 ভাগ পুরুষ এই পদ্ধতিটি নিক, কিন্তু সেক্ষেত্রে আমরা আসলে এখনো পিছিয়ে আছি, সেটা এখনো আসলে 2% বেশি না। তো আমরা যদি পুরুষের অংশগ্রহণ বাড়াতে পারি, আসলে একটি বাধা আমার কাছে মনে হয় যে পুরুষের অংশগ্রহণ, সকল পদ্ধতি গ্রহণ করার ক্ষেত্রে পুরুষের অংশগ্রহণটা কিন্তু অনেক বড় ব্যাপার। আপনি টোটাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামে পুরুষের অংশগ্রহণ কিন্তু 10 থেকে 15% বেশি হবে না। রাইট, আর সেটা নিয়ে অতটা ফলো করে কথাও বলা হয় না। না, কথাও বলা হয় না, আসলে এটা আমরা এক ধরনের নেগলিজেন্সিও আছে আমাদের পুরুষ সমাজ। আমি নিজের পুরুষতান্ত্রিকতা আমি নিজের পক্ষ থেকে যদি বলি যে হ্যাঁ, কন্ডম ব্যবহারের ক্ষেত্রে আমাদের অনেক পুরুষ তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। সো একটা বিষয়, দুটি পদ্ধতি আছে কিন্তু আসলে পুরুষের জন্য, হয় কন্ডম ব্যবহার করেন, না হলে আপনি এনএসবি করেন। তো এনএসবি সংখ্যাটা তো একেবারেই কম, কন্ডম ব্যবহারের সংখ্যাটাও যে খুবই আশাব্যঞ্জক সেটি কিন্তু আসলে আমরা মানে এটা একটা পুরুষতান্ত্রিকতার একটা বড় উদাহরণ আমাদের। হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি আমরা যদি এগিয়ে আসি তাহলে বাংলাদেশে প্রচারণায়ও এই জায়গায় মোটিভেশনাল কাজগুলো করতে অনেক বেগ পেতে হচ্ছে। সেটার পিছনে কারণ হলো যে আমাদের যারা এফডব্লিউ আছে বা আমাদের যারা সার্ভিস প্রোভাইডার যারা আছে, যারা বাড়িতে গিয়ে আসলে কাউন্সিলিং মোটিভেশনটা করে বিভিন্ন পদ্ধতি নেওয়ার ক্ষেত্রে, তো সেখানে দেখা যাচ্ছে যে যখন সে বাড়িতে যাচ্ছে ওই সময় কিন্তু ওই বাড়ির পুরুষ সদস্যকে কিন্তু মোস্টলি তারা পাচ্ছে না। 100টা বাড়িতে গেলে হয়তো 10 জনকে পাওয়া যেতে পারে, না পারে, তারা হয়তো কাজে যাচ্ছে বা হাটে বাজারে গিয়েও কিন্তু আমাদের সার্ভিস প্রোভাইডারের পক্ষে কিন্তু সবসময় তাদেরকে হাটে বাজারে বা বিভিন্ন সময় ধরা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের এফপিআই সাহেব যারা আছে, ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর যারা আছে, তারা কিন্তু চেষ্টা করছে যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, যেখানে হাটে বাজারে বা বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় এই পুরুষ যারা আছেন আমাদের পদ্ধতি গ্রহীতা, তাদেরকে ধরে তাদেরকে মোটিভেট করা। তবে হ্যাঁ, আগের তুলনায় কিন্তু আমাদের পুরুষের সচেতনতা কিন্তু বাড়ছে বলেই কিন্তু আসলে পরিবার পরিকল্পনা পদ্ধতির হার বাংলাদেশে কিন্তু আমরা আসলে আমাদের যে লক্ষ্য সেটির দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মনীষা আপনাকে। আমরা পেশেন্ট দেখি সোহিনা আপা কে আছেন, তারপরে যে আপনি এখন একজন সক্ষম দম্পতি এসেছেন, উনি ওনার সমস্যা বলবেন। ওনার নাম খালেদা বেগম। ও খালেদা, আচ্ছা খালেদা বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপা? জি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি, বলেন।
আমি সমস্যা হলো আমি খাটি পড়াইছি 2 বছর হয়েছে ইমপ্লান্ট পড়াইছে মাসিক ছুটলে 15 দিন যায় মাসও 2 বার মাসিক দেখি কাঠি পড়ছেন 2 বছর হলো জি তার আগে কি পড়ছিলেন একবারও জি না এর আগে ওষুধ খাইছি এর আগে ওষুধ খাইছেন বড়ি খাইছেন জি আচ্ছা বাচ্চা কয়জন আপা 2 জন এক ছেলে এক মেয়ে বাহ স্বামী কি করেন আমার স্বামী রাজমিস্ত্রি জি আচ্ছা খালেদা আপার জন্য কি বলবেন আপা উনি বলছেন যে সমস্যাটা যে কাঠি পড়েছেন 2 বছর কিন্তু এখন 1 মাসে 2 বার মাসিক হয় আর মাসিকের সময় আর কিছু সমস্যা আছে জি না কিছু না আচ্ছা আপা আপনার যে সমস্যাটা মাসিক অতিরিক্ত মাসিক অতিরিক্ত আচ্ছা তো আপনার যে সমস্যাটা এটা এই যে এটা কতদিন ধরে হচ্ছে যে মাসিক হলে বেশি বেশি রক্ত যাচ্ছে প্লাস মাসে 2 বার করে মাসিক হচ্ছে 8 মাস ধরে 8 মাস মানে আপনি 2 বছর ধরে কাঠি পড়েছেন 8 মাস ধরে এই সমস্যাটা হচ্ছে জি আচ্ছা তাহলে এখানে আপাতত 3 মাসের জন্য আমি বলবো যে আপনাকে সাথে একটা বড়ি খেতে হবে জন্ম নিয়ন্ত্রণ বড়ি এটাতে যদি আপনার জিনিসটা যদি স্বাভাবিক হয়ে আসে সেক্ষেত্রে আপনি বড়ি বাদ দিয়ে শুধু ইমপ্ল্যান্টেই চলতে পারবেন আর তার বড়িটা ছেড়ে দেওয়ার পরেও যদি একইভাবে যদি বেশি বেশি রক্ত যায় অথবা মাসে 2 বার করে যায় সেক্ষেত্রে আপনার ইমপ্ল্যান্টটা খুলে ফেলতে হবে তাহলে বড়িটা আপনাদের ওখানে সাপ্লাই যেটা আছে সরকারিভাবে সেটাও খেতে পারেন সুখী বড়ি মনে হয় আছে না জি আচ্ছা হ্যাঁ সুখী বড়ি একটা করে খান প্রতিদিন রাতে একটা করে এভাবে 21 দিন খাবেন তারপরে যে আয়রন ট্যাবলেটগুলো ওগুলো খাবেন আবার শুরু করবেন এই নিয়মে 3 মাস আপনি খান ইমপ্ল্যান্টটা থাকুক সাথে সুখী বড়িও 3 মাস খান সুখী বড়ি 3 মাস খাওয়ার পরে সুখী বড়িটা ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরেও যদি দেখেন যে এরকম অনিয়মিত মাসিক হচ্ছে মাসে 2 বার করে রক্ত যাচ্ছে অথবা অনেক বেশি রক্ত যাচ্ছে সেক্ষেত্রে আপনার ইমপ্ল্যান্টটা খুলে ফেলতে হবে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সোহেনা আপা অন্য যারা আছেন অনেক আপারা আছেন অনেকে দেখাবেন আর আমরা ডাক্তার সোহানা সিদ্দিককে রেখে দিচ্ছি কথা বলবো এবং সেই কথাগুলো সব আবার জড়ো করে রেকর্ড করে আগামী সপ্তাহে প্রচার করব সবার জন্য আর আপাতত আপা থেকে যাচ্ছেন এই স্টুডিওতে আমরা একটু বিদায় নিয়ে নিচ্ছি একটা অনুষ্ঠানের তো নির্দিষ্ট সময় থাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য জায়গার দর্শক যারা দেখছেন সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি কিন্তু আমরা সিলেটের 2 নম্বর হাটখোলা ইউনিয়নের পাগল গ্রামেই থাকছি আপাতত এবং বাকি যারা আছেন তাদের কথা শুনবো সেটি ধারণ করে রাখবো এবং আগামী সপ্তাহে সেগুলো নিয়েই আবারও হাজির হব নিশ্চয়ই থাকবেন এটি নিজের সঙ্গেই